বিনিয়োগ সম্মেলনে $100 কোটি ঋণ দেওয়ার কথা জানালো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। নাসার সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তি। আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ইনভেস্টররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো। প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। গাজায় নির্বিচার গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ। নেতানিয়াহু ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করল আজাদ প্যালেস্টাইন। বিক্ষোভ কর্মসূচি থেকে লুটপাটের ঘটনা পরিকল্পিত, ভবিষ্যতে আরও সতর্ক থাকবে সরকার। বৈশাখের আয়োজন নিয়ে নেই কোনো নিরাপত্তা হুমকি। সম্পর্ক হয় দেশ জনগণের সাথে, ব্যক্তির সাথে নয়। সাক্ষাতে ডক্টর ইউনূসকে বলেছিলেন মোদি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে হয়নি চূড়ান্ত আলাপ। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। জনাব মোদি এটা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। কয়েকটি এজেন্সির গাফিলতিতে প্রায় 10,500 মুসল্লির হজ যাত্রা শঙ্কায়। 29 এপ্রিল থেকে শুরু ফ্লাইট। ফরিদপুরের সড়কে মৃত্যুর মিছিল, বাস খাদে পড়ে নারী শিশু সহ 7 যাত্রীর মৃত্যু। দুর্ঘটনায় 2 জেলায় ঝরেছে আরও 3 জনের প্রাণ। সিএনজিতে লাঠির আঘাত ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় তুলকালাম, ভাঙচুর, অগ্নিসংযোগ। লক্ষ্মীপুরে বিএনপি কর্মী নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে আগুন। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কাজের সুযোগ তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, এসব ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করবে। বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের ব্রিফিং অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান। জানান চলতি বছরই $100 কোটি ঋণ দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার। সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি উদ্যোক্তারা নারায়ণগঞ্জের 2,500 স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নাসার সঙ্গে নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন বিষয়ে চুক্তি সই করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিফিং অনুষ্ঠানে বলা হয়, এখন থেকে নাসার সাথে তথ্য বিনিময় করতে পারবে বাংলাদেশ। বিজ্ঞান, শিক্ষা ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান করা যাবে। এরপর বিশ্ব ব্যাংক প্রতিনিধিদের সাথে দেশি বিদেশি উদ্যোক্তারা মত বিনিময় করেন। এক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, গতকালের লুটপাটের ঘটনায় 4টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে 56 জন। বলেন, যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ সমস্যা শুধু বাংলাদেশের না, অনেক দেশেরই আছে। সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। আমরা কিন্তু একটা মাল্টিপ্রোন অ্যাপ্রোচে গিয়েছি, যেখানে আমরা বলছি আমরা কিছু ট্রেড ব্যারিয়ার কমানোর চেষ্টা করব, আমরা কিছু ট্রেড ডেফিসিট কমানোর চেষ্টা করব, একই সাথে আমরা ট্যারিফে কিছু সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথে ইউএস এম্বাসির খুব ক্লোজ যোগাযোগ আছে। আমি বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের ইনভেস্টররা এখন যখন আসবেন তার কাছে আমার মেসেজটা এক্স্যাক্টলি দ্যাট ইটস এ ভেরি ফ্লুইড সিচুয়েশন অ্যাজ ইউ নো। প্রতিদিনই নতুন একটা কোনো আপডেট হচ্ছে। নারায়ণগঞ্জের 2,500 বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন কয়েকটি দেশের 36 জন বিনিয়োগকারী। অনুকূল পরিবেশ, পণ্য সরবরাহের ব্যবস্থা ও অবকাঠামো নিয়ে খোঁজ খবর নেন তারা। এ সময় সংশ্লিষ্টরা জানান, বিনিয়োগ বান্ধব বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন সকালে নারায়ণগঞ্জের 2,500 বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীরা। 36 জন বিনিয়োগকারীর মধ্যে ছিলেন লগ্নি করতে আগ্রহী প্রবাসী বাংলাদেশীও। সেখানে তাদের স্বাগত জানায় বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ। বিনিয়োগকারীদের সামনে বিএসইজেড কর্তৃপক্ষ দেশের বর্তমান অবস্থা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। পরে সেখানে সুইডিশ কোম্পানি নিলর্ন 10,000 স্কয়ার ফিটের প্লট নিতে একটি চুক্তি সই করে। বিনিয়োগের সামগ্রিক অবস্থার খোঁজ খবর নেন তারা। বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা হবে হচ্ছে,
এবং আপনার জন্য সকল সুবিধা তৈরি করা হবে। We have invested almost $78 million in the first phase, and we have started the manufacturing, and we are the first one to start manufacturing the business, and we plan to grow, and we plan to invest further. The other company can develop the global level factory, and also this factory can accelerate the development of Bangladesh. This is our target, and actually this is Bangladesh government target. গভর্নমেন্ট বেজা এবং বিএসসি যে ফ্যাসিলিটিসগুলো, যে ইনসেন্টিভসগুলো আমাদেরকে দেবেন বলে তারা কমিটমেন্ট করেছেন, এটা যেন কন্টিনিউ করে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন পলিসি হাতে নিয়েছে সরকার। বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে বলে আশাবাদী তিনি। এর আগে 8টা কোম্পানির সাথে এখানে এই ফ্যাক্টরি স্থাপনের জন্য চুক্তি হয়েছিল, আজকে আরেকটা হয়েছে, আরও 4টা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার 20টা কোম্পানির মতো। এখানে 1000 একর জমি নিয়ে এটা করা হয়েছে। এর মধ্যে 600 একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে, আরও 400 একর কাজ চলছে। একজন বিনিয়োগকারী এখানে বাংলাদেশে এসে বিনিয়োগ করলে তিনি যাতে তার বিনিয়োগের সুফলটা ঘরে নিতে পারেন, পাশাপাশি বাংলাদেশে যাতে উপকৃত হতে পারে, এই জন্য প্রয়োজনীয় যা যা সাপোর্ট সেগুলো নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। এই অর্থনৈতিক অঞ্চল পুরোদমে চালু হলে অন্তত 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে ধারণা কর্তৃপক্ষের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, নারায়ণগঞ্জ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে চীন ও দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তারা। প্রথমে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সাং। এরপর মেইনল্যান্ড হেডওয়্যার হোল্ডিংস লিমিটেডের ডেপুটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক পলিন এনগানের নেতৃত্বে একটি চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা ভ্লাদিমির কাজবেক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। গাজা ও রাফা ইসরায়েলের নির্মম গণহত্যার প্রতিবাদে দেশে চলমান উত্তাল বিক্ষোভে যোগ দিল ছাত্রদল। সারা দেশে কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ থেকে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি জানায় ছাত্রদল নেতারা। জনতার সাথে দাবি তোলেন ইসরায়েলি পণ্য বয়কটেরও। বিক্ষোভে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ জানান, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বৃহত্তর কর্মসূচি দেবে বিএনপি। নিন্দা জানান প্রতিবাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাটের। ছাত্রদল আয়োজিত এই বিক্ষোভ সেই নৃশংসতার বিরুদ্ধে, যেখানে জীবন কেড়ে নেওয়া হচ্ছে ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, যেখানে শিশু, কিশোর, নারী, যুবক কিংবা প্রবীণ কারোরই রেহাই মিলছে না ইসরায়েলি বর্বরতা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর বিক্ষোভ সমাবেশে যোগ দেন রাজধানীর বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা। স্লোগানে ফেস্টুনে গণহত্যার জন্য দায়ী নেতানিয়াহুর বিচারের দাবি তোলেন। ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে যেভাবে দাঁড়ানো যায়, রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেভাবে দাঁড়াবে। মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ করে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিরোধ গড়ে তোলা। ইসরায়েলকে অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক একটি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে স্বাধীন ফিলিস্তিনকে একটি স্বাধীনতা দিতে হবে। ফিলিস্তিনিদের জন্য মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়া তাগিদ দেন নেতারা। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা চাইব সমস্ত মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হোক। যদি ঐক্যবদ্ধ হয়, আমরা জানি মুসলমানদের সামনে কোনো শক্তি নাই দাঁড়াতে পারবে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। বিক্ষোভে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন, ফিলিস্তিনিদের রক্ষায় কি করছে জাতিসংঘ? যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ। বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। প্রতিবাদের নামে সিলেট, খুলনা সহ কয়েকটি জেলায় লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে এটিকে সরকারের ব্যর্থতা আখ্যা দেন বিএনপির এই নেতা। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়।
আগামী শুক্রবার বা জুমা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুসল্লিদের সাথে বিক্ষোভে অংশ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীদের সংগঠন আজাদ প্যালেস্টাইনের মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানানো হয়। বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে ৭০ ফুট দীর্ঘ ফিলিস্তিনের পতাকা নিয়ে মিছিল করে তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা দিলে কদম ফোয়ারার সামনে বাধা দেয় পুলিশ। পরে ৬ দফা দাবি নিয়ে ৭ সদস্যের প্রতিনিধি দল যায় মন্ত্রণালয়ে। শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের মার্কিন মদদের নিন্দা জানাতে হবে, সেই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে প্রশ্ন করার দাবিও জানানো হয়। সেই সাথে পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা আবারও যোগ করা এবং দেশটির সাথে আওয়ামী লীগ আমলে যে চুক্তি হয়েছে তাও প্রকাশের দাবি জানায় বিক্ষুব্ধরা। অতি দ্রুত যাতে আমাদের এই 6টি দাবি বাস্তবায়ন করা হয়। যদি বাস্তবায়ন করা না হয় আমরা আরো বড় আন্দোলনের ডাক দিব ইনশাআল্লাহ। ফিলিস্তিনের ইস্যুকে সমাধান করার জন্য গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, আমরা মনে করি সেই উদ্যোগ নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সরকার গ্রহণ করতে তাদের সেই সক্ষমতা রয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানাতে গিয়ে বিদেশি ব্র্যান্ডের দেশীয় প্রতিষ্ঠানে হামলা লুটপাটের ঘটনা পরিকল্পিত বলে মনে করে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, লুটপাট কোনো প্রতিবাদের ভাষা নয়, এ ঘটনায় জড়িতদের কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেষ্ট থাকবে সরকার। বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে কোনো নিরাপত্তা হুমকি নেই। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, বৈশাখের শোভাযাত্রার নাম কী হবে তা ঠিক করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গাজায় ইসরায়েলি গণহত্যায় ক্ষুব্ধ দেশের মানুষ, কিন্তু এর সুযোগ নিয়ে কিছু মানুষ দেশের বিভিন্ন স্থানে বিদেশি ব্র্যান্ডের দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানে হামলা করেছে লুটপাট। যখন দেশে চলছিল 40 দেশের বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, বিনিয়োগ সম্মেলনের সময় হামলা লুটপাটের ঘটনা দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র। ইনভেস্টমেন্টের ঠিক এই সময়ে ঘটনাটি ঘটছে, এটা খুবই দুঃখজনক এবং ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে। আইজি সাহেব তো বলেছেন যে ফুটেজ দেখে যাদেরকে শনাক্ত করা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, কারণ লুটপাট প্রোটেস্টের অংশ হতে পারে। আপনি মানববন্ধন করতে পারেন, আপনি রাস্তায় দাঁড়াতে পারেন, প্লাকার্ড বহন করতে পারেন, কিন্তু আপনি যখন লুটপাট করছেন সেটা আসলে প্রোটেস্ট না, সেটা হলো একটা অপরাধ। অন্যদিকে সচিবালয়ে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের আইন শৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত, জড়িতদের মধ্যে 49 জনকে গ্রেফতার করা হয়েছে। যে ঘটনাটা ঘটছে ওটা ঘটনা উচিত হয় নাই। আমরা এই পর্যন্ত কিন্তু 49 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিব এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান নিয়ে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা জানিয়েছেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা তা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত। বলি শোভাযাত্রা করে ঢাকা বিশ্ববিদ্যালয় 10 তারিখে তাদের প্রেস কনফারেন্সে সবাইকে জানাবে। নাম পরিবর্তন যদি করে সেটাও জানাবে, নাম যদি পরিবর্তন না করে সেটাও জানাবে। উপদেষ্টারা বলেন, এবছর সারা দেশে সব ধর্ম ও সম্প্রদায়ের অংশগ্রহণে আনন্দময় পরিবেশে উদযাপিত হবে পহেলা বৈশাখ। অনুরোধ থাকবে যে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন তিনি। বলেন, তিস্তা প্রকল্পে ভারত অথবা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। এদিকে মিয়ানমারের পরিস্থিতি বিবেচনায় এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন তৌহিদ হোসেন। চীন সফর ও বিমস্টেক সম্মেলনের পর পররাষ্ট্র উপদেষ্টার গণমাধ্যমে ব্রিফিং। দুপুরে মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন কথা বলেন চীন সফর ও বিমস্টেক সম্মেলনে বাংলাদেশ ভারত বৈঠক নিয়ে।
প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রাথমিক আলোচনা হলেও তা চূড়ান্ত কিছু নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, দ্বিপাক্ষিক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সম্পর্ক হয় দেশ ও জনগণের সাথে, ব্যক্তি বা দলের সাথে নয়। বিষয়টি উত্থাপিত হয়েছে, কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো কিছু হয়নি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। জনাব মোদী এটা স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক দেশের সাথে, মানুষের সাথে, এটা কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন। এটাকে একটা পজিটিভ ইন্ডিকেশন হিসেবেই দেখতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিস্তা প্রকল্পে বাংলাদেশ এখনও সিদ্ধান্ত গ্রহণ করেনি। ভারত বা চীন যাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাওয়া যাবে তাদের সাথেই পানি সম্পদ মন্ত্রণালয় কাজ করতে প্রস্তুত। আমরা ওপেন আছি, ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। আমরা দেখব যে কোন দিকে, কোন প্রজেক্টে কোন দিক থেকে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে, এবং সেই অনুযায়ী ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি তাদের কার্যকলাপ করবে। তৌহিদ হোসেন বলেন, রাখাইনে যে পরিস্থিতি তাতে এখনই রোহিঙ্গাদের মিয়ানমারে পাঠানো সম্ভব নয়। তো এই তালিকা অ্যাপ্রুভ করা মানে কিন্তু কালকে তারা চলে যেতে পারবে, কারণ সেটা হলো গ্রাউন্ড রিয়েলিটিজের উপর নির্ভর করবে। আপনার বাস্তব যে অবস্থা রাখাইন স্টেটে, আমরা সেটা জানি সবাই, এটা নিয়ে আমরা এখন ডিটেলস না বললাম। এই অবস্থায় তাদের কিন্তু রিপেট্রিয়েশন করা সম্ভব না। আমরা এখন সব পক্ষের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায় সহ যেটা ইনসিস্ট করছি সেটা হলো যে বর্ডারের ওই পাশে কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত যেতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ঢাকা সফর করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আলোচনা হবে। ধন্যবাদ আপনাদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শঙ্কায় পড়েছে প্রায় 10,500 মুসল্লির হজ যাত্রা। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন 9টি এজেন্সি এখনও বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি না করায় এই সংকট দেখা দিয়েছে। তবে নির্ধারিত সময় শেষ হলেও এখনও চুক্তির সুযোগ আছে বলে জানিয়েছেন তিনি। এরপরও মুসল্লিরা যেতে না পারলে দায়ী এজেন্সির লাইসেন্স বাতিল সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় আগামী 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইটের যাত্রা। এবছর বেসরকারিভাবে হজযাত্রার জন্য নিবন্ধন করেছেন 81,900 জন মুসল্লি। 753টি এজেন্সির মাধ্যমে হজে যাবেন তারা। কিন্তু সতর্কবার্তা সত্ত্বেও নির্ধারিত 25 মার্চের মধ্যে বেশ কিছু এজেন্সি বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করেনি। এ অবস্থায় প্রায় 10,487 জন মুসল্লির হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে 10,487 জন হজযাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। ধর্ম মন্ত্রণালয় বলছে, সোমবার পর্যন্ত 21টি এজেন্সি বাড়ি ভাড়া ও পরিবহন চুক্তি করতে পারেনি। তবে সরকারের হস্তক্ষেপে 12টি এজেন্সি পরে সমস্যার সমাধান করতে পেরেছে। বাকি 9টি এজেন্সির সুযোগও আছে সৌদি নিবন্ধন প্ল্যাটফর্ম নুসুক মাসারে নিবন্ধনের। এখন বিশেষ বিবেচনায় 1-2 দিনের জন্য এটা খোলা আছে। এটা যে কোনো সময় বন্ধ হয়ে গেলে বলে যে এটা আমরা কম্প্রোমাইজ করব না, তখন এই ঝুঁকি আছে। এজেন্সিগুলোর গাফিলতিতে মুসল্লিরা শেষ পর্যন্ত যেতে না পারলে দায়ী এজেন্সি ছাড় পাবে না। তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। এবছর নিবন্ধিত মুসল্লিদের নিয়ে হজের প্রথম ফ্লাইট যাত্রা করবে আগামী 29 এপ্রিল। বেশিরভাগ যাত্রী যাবে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রকে নতুন করে 100 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার প্রস্তাবে লাভবান হবে বাংলাদেশ, এমনটাই মনে করেন বাণিজ্য উপদেষ্টা। আর অর্থ উপদেষ্টা বলেছেন, মার্কিন সরকারের শুল্ক আরোপের সিদ্ধান্ত দুই দেশের জন্য ইতিবাচক। দুই উপদেষ্টাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে কাজ শুরু করেছে সরকার। বাংলাদেশি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 37% শুল্ক আরোপে তৈরি হয়েছে উদ্বেগ। তবে সরকারের নীতি নির্ধারকদের অনেকেই একে সুযোগ হিসেবেও দেখছেন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের 100 পণ্যে নতুন করে শুল্ক সুবিধা দেয়া নিয়ে কাজ করছে সরকার। বিভিন্ন রকম বিশ্লেষণ করছি যে কি পণ্য দিয়ে আমরা আমাদের বাণিজ্য ঘাটতিকে কমিয়ে আনতে পারি এবং নির্ণয় করার চেষ্টা করছি কি ভাবে আমাদের ট্রেড গ্যাপটাকে কমিয়ে আনা যায়। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, প্রধান প্রতিযোগী দেশগুলোর ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করা হয়েছে। আমরা রেসপন্ড করেছি
পজিটিভলি আমরা এক্সপেক্ট করি, আমরা কোপারেট করব, তারাও কোপারেট করবে। সো এটা একটা উইন উইন সিচুয়েশান। একদিকে ওনারা একটা করে ফেললো, আমরা জাস্ট ভজন করে তা না, আমাদের সেটা আমরা তুলে ধরেছি। আই হোপ এই জিনিসটা রিজলভ হবে। এটা পজিটিভ হিসেবে, পজিটিভ মানে তাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে। দুই উপদেষ্টা আশা করেন সরকারের নানা পদক্ষেপে মার্কিন শুল্ক নিয়ে অর্থনীতি সংকটে পড়বে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচারের সক্ষমতা দেশের আদালতেরই আছে। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যেতে চায় না অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, তবে নিতে চায় আইসিসির কৌশলগত সহায়তা। দুপুরে গণহত্যার মামলায় বেশ কয়েকটি আবেদনের শুনানি শেষে এসব কথা বলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন চট্টগ্রামে সংগঠিত গণহত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে একদিনের রিমান্ড দেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টে চট্টগ্রামের মুরাদপুর, বহদ্দারহাট সহ বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছাত্র জনতার উপর এভাবেই প্রকাশ্য গুলি চালাতে দেখা যায় যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যমতে আওয়ামী লীগ যুবলীগের অস্ত্রধারীদের গুলিতে চট্টগ্রামে নিহত হয় 9 জন, আহত হন 459 জন। চট্টগ্রামে চালানো এসব গণহত্যার মামলায় মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা ফিরোজকে। প্রসিকিউশনের আবেদনে ফজলে করিম চৌধুরীকে আগামী 16 এপ্রিল একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। ফিরোজকে গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। আসামি যে কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার বাইরেও অনেক আসামির তথ্যাদি পাওয়া যাচ্ছে। আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছেন বাকি আসামিদের সবাইকে আইডেন্টিফাই করার জন্য যে তৎপরতা সেটা চলমান আছে। সেজন্য আদালত তদন্তের স্বার্থে 3 মাসের সময় দিয়েছেন। শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার বিচারে আইসিসিতে যাওয়ার প্রসঙ্গ। প্রসিকিউশন টিম তা চায় না, সাফ জানিয়ে দেন চিফ প্রসিকিউটর। আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এদিকে পৃথক আবেদনে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক 3 পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, শহীদুল ইসলাম এবং আরাফাত হোসেনকে গ্রেফতার দেখিয়ে আগামী 15 এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। গত রাতে উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করা হয় তাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় 71-এর যুদ্ধাপরাধ বিচার কার্যে বিতর্কিত ভূমিকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ব্যারিস্টার তুরিন আফরোজ পেশায় আইনজীবী, শিক্ষক, তবে তার পেশাগত ও ব্যক্তি জীবন জুড়ে রয়েছে নানা বিতর্ক। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরপর আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতে নিজেই নিজেকে ডিফেন্ড করেন তুরিন আফরোজ। বলেন, ঘটনার আগে পরে তিনি অসুস্থ ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় তিনি নিজেও বঞ্চিত বলে আদালতকে জানান। অন্যদিকে আদালতে রাষ্ট্রপক্ষ দাবি করে জুলাই আন্দোলনে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে তুরিন আফরোজও ছিলেন। দুপক্ষকে শুনে 4 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই আইনজীবীদের কারণে আমাদের আইনজীবীদের মান সম্মানের প্রশ্নই দাঁড়িয়েছে। তবে জনগণ এবং দেশবাসী জানছে যে ফ্যাসিস্টের পক্ষে যে কাজ করেছে, 15 বছর মানুষের উপর জুলুম করেছে, সে আইনজীবী হোক, সাংবাদিক হোক, শিক্ষক হোক, রাজনীতিবিদ হোক, যে কোনো পেশার হোক, তাকে অবশ্যই অপরাধের শাস্তি ভোগ করতে হবে। গ্রেপ্তারের সময় তুরিনের বাসা থেকে 5 আগস্ট পরবর্তী সরকার বিরোধী নথি পাওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আরেকটি মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
৭১ যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকার সময় জামায়াতের প্রয়াত আমির গোলাম আজম ও বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা পরিচালনায় বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৭ সালে এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ওয়াহিদুল হকের যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় ব্যারিস্টার তুরিন আফরোজকে। মাকে জামায়াতের রুকন বানিয়ে ২০১৮ সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে তুরিনের বিরুদ্ধে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় ছাত্র দলের উদ্যোগে আয়োজিত হয়েছে বিক্ষোভ মিছিল কর্মসূচি। গাজায় চলমান নৃশংসতার বন্ধের পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটেরও ডাক দেন। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে রংপুর প্রেসক্লাব এলাকা। জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল প্রদক্ষিণ করে নগরীর বিভিন্ন এলাকা। ফিলিস্তিনের যে হত্যাযজ্ঞ চলছে এটি বন্ধের জন্য রাষ্ট্রীয়ভাবে দাবি জানানো উচিত। ইসরায়েলকে ধূলিসাৎ করে ইহুদিদেরকে ধ্বংস করে দিয়ে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। বড় দেশ আজকে সৌদি আরবকে আমরা বলতে চাই যে আপনারা মুখ খুলুন, আপনারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। টাঙ্গাইলেও জেলা ছাত্রদলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারাও। সংহতি জানান ফিলিস্তিনের প্রতি। সারা বিশ্বের মানুষ আজকে এই গণহত্যার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। গণহত্যা চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তার ধ্বংস কিন্তু অনিবার্য। এছাড়াও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ছিল পঞ্চগড়, যশোর, পাবনা সহ দেশের বিভিন্ন স্থানে। গাজায় চলমান নৃশংসতার প্রতিবাদ জানানোর পাশাপাশি ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান তারা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে প্রাণ গেছে ৭ জনের। দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কের বাকুন্ডা এলাকার শরীফ জুট মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় গোপালগঞ্জের মকসুদপুর থেকে একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় ৪ জন, আহত হয় অন্তত ৩০ জন। পরে মারা যায় আরও ৩ জন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া ও ভোলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। সিএনজিতে প্রতিপক্ষের লাঠির আঘাত ঘিরে তুলকালাম ব্রাহ্মণবাড়িয়ায়। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত ২০টি বাড়িঘর। এদিকে প্রায় ১৫টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরেও। গতকাল বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের জেরে আজ ঘটেছে এমন সহিংসতা। প্রতিপক্ষের সিএনজিতে কেন করা হলো লাঠি দিয়ে আঘাত, এ নিয়েই সংঘর্ষের সূত্রপাত। এরপর রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তেরোকান্দা গ্রাম। স্থানীয়রা জানায় এলাকার চাঁদের সাথে বারেকের দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ। সোমবার চাঁদের পক্ষের একজনের সিএনজিতে লাঠি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। রাতেই এক দফা সংঘাত হয়, পুলিশ গিয়ে মিটিয়েও দেয়। তবুও মঙ্গলবার সকাল থেকে আবারও মারামারিতে জড়ায় দুপক্ষ। দুইটা আইসি আসার পরে তাদেরকে দেখলাম যে ভয়াবহতা, মানে সামনে যাওয়ার কোনো ক্যাপাসিটি নাই। দুইটা গোষ্ঠীর সাথে আরো ২-৩টা গোষ্ঠী, যেমন সর্দার বাড়ি, হাজির বাড়ি, মঙ্গলের বাড়ি, এরা আবার এদের সাথে যোগ হয়ে সেটা ঘটনাটাকে আরো ব্যাপক হারে নিয়ে নিচ্ছে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। আহত অন্তত ১৫ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ৪ জন লোক আটক আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। আর মারামারির বিষয় অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজনের প্রাণহানির জেরে এমন সহিংসতা লক্ষ্মীপুরে। রায়পুরের চরবংশী এলাকায় পোড়ানো হয়েছে অন্তত ১৫টি বসতবাড়ি, চালানো হয়েছে লুটপাটও। প্রত্যক্ষদর্শীরা জানান, চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ফারুক কবিরাজের সাথে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শামীম গাজীর বিরোধ চলছিল। সোমবার দুপক্ষের সংঘর্ষে শামীমের এক সমর্থক মারা যায়। এরই জেরে দেখা দেয় উত্তেজনা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এমন সহিংসতা, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকালকের ঘটনার জের ধরে একটা পক্ষ শামীম গাজীর গ্রুপ ওখানে স্থানীয় আবাদুল্লাহ গাজী এবং অ্যাডভোকেট রুহুল আমিন এই দুইজনের বাড়িতে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ। ঘটনাস্থলে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ গেছে, পুলিশের উপস্থিতি টের পাইয়ে তারা আগেই পালিয়ে গেছে। এলাকায় নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। আবারও গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের উচ্ছেদের মনোবাসনা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জানান, গাজার নিয়ন্ত্রণ নিয়ে সেখানে মুক্ত অঞ্চল তৈরি করে আবাসন ব্যবসা করতে চান তিনি। এদিকে তেল আবিবের বর্বরতায় গত 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 60 ফিলিস্তিনির। আইডিএফের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, বাফার জোনের নামে গাজায় ইসরায়েলের কিলিং জোন প্রতিষ্ঠার গোপন মিশনের চাঞ্চল্যকর তথ্য। সারা বিশ্ব যখন গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল, তখন ওয়াশিংটন সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন তিনি। গাজা, ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে হয় আলোচনা। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে আবারও পুনর্গঠনের নামে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে আবাসন ব্যবসার কথা বলে আরও একবার উস্কে দিলেন সমালোচনা। যথারীতি মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনার প্রতি সমর্থন জানান বেনিয়ামিন নেতানিয়াহু। আমি মনে করি এটি আবাসন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি স্থান। যুক্তরাষ্ট্রের মতো একটি শান্তি বাহিনী গাজার নিয়ন্ত্রণ এবং মালিকানা নিলে ভালোই হবে। ফিলিস্তিনিদের বিভিন্ন দেশে সরিয়ে নিলে একটি মুক্ত অঞ্চল পাওয়া যাবে। প্রচুর দেশ রয়েছে যারা আগ্রহী, সেখানে প্রতিদিন মানুষ হত্যা করা হবে না। আমরা গাজাবাসীকে অবরুদ্ধ করে রাখিনি, তারা যেতে চাইলে কয়েকটি দেশ তাদের গ্রহণে আগ্রহী। এটি সঠিক হবে, কেননা গাজা পুনর্নির্মাণে অনেক সময় লাগবে, আর এ সময় তারা বিকল্প বেছে নিতে পারে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির সেনারাই। গাজার বাফার জোনের নামে ডেথ জোন প্রতিষ্ঠার গোপন মিশন শুরু করেছিল আইডিএফ। নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ সদস্যদের বয়ানে রোমহর্ষক সব বর্ণনা উঠে এসেছে খোদ ইসরায়েলের সাবেক সেনাদের সংগঠন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রতিবেদনে। বাফার জোন তৈরির উদ্দেশ্যই ছিল সেখানে থাকা সবকিছু ধ্বংস করা। এর মধ্যে কৃষিজমি বহু স্থাপনা ছিল। ওই এলাকায় যে কেউ প্রবেশ করুক সন্ত্রাসী বিবেচনা করে গুলি করা হতো। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মধ্যেও গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। গেল 24 ঘন্টায়ও নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে কমপক্ষে 60 ফিলিস্তিনির। তাদের ওপর এমন বর্বরতার পরও সৌদি আরব সহ আরব বিশ্বের বিভিন্ন দেশের নীরব ভূমিকায় হতাশ ফিলিস্তিনিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।